কোটি টাকা প্রতারণায় বিহার যোগ। হ্যাঁ, অবসরপ্রাপ্ত বিচারপতিকে ফ্ল্যাট জমির বিক্রির নামে কোটি কোটি টাকা প্রতারণা, বিহার থেকে গ্রেফতার প্রমোটার। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কোটি টাকার প্রতারণার শিকার, গ্রেপ্তার বিহারের বাসিন্দা প্রমোটার রাজীব রঞ্জন কুমার। মাস কয়েক আগে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তার অভিযোগ, রাজীব রঞ্জন নামে এক প্রমোটারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তারপর সেই প্রমোটারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। আরও ফ্ল্যাট এবং জমি কেনার জন্য রাজীবকে টাকা দেন, ব্যবসা করতেও টাকা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ, এরপরই নিজের আসল রূপ দেখান রাজীব। বিক্রেতাদের সই জাল করে তাকে ফ্ল্যাট এবং জমি বিক্রি করেন, ব্যবসার টাকাও ফেরত দেননি। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না। সল্টলেকের প্রমোটার, যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকে, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর থানার গোয়েন্দা শাখা। বিহার থেকে গ্রেপ্তার করা হয় প্রমোটার রাজীব রঞ্জনকে। যে দুটি ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারপতির, শুক্রবার সেই দুটি নির্মীয়মান ফ্ল্যাটে যায় নিউজ 18 বাংলা। এপি ব্লকের এপি 388 যে বাড়ি, এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল, পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রমোটার, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুজোর দুদিন আগ পর্যন্ত কাজ চলছিল, এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি। ঢালাই হওয়ার কথা আজ হয় কাল হয়, এখনো অবধি ঢালাইটা হয়নি। উনি আগে মাঝে মধ্যে আসতো, দীর্ঘ 1 মাস মতন হচ্ছে এখানে আসেন। এখন কি কাজ তাহলে বন্ধ? এখন বন্ধ আছে। সিএ ব্লকের 124 নম্বর এই যে বাড়ি, এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল। যে অভিযোগ করা হয় যে তার সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল। তদন্তে জানা গিয়েছে অনেক বছর ধরেই কলকাতায় ব্যবসা করেন রাজীব রঞ্জন। এর আগেও একটি প্রতারণা মামলায় জেল খেটেছেন। কলকাতায় নাকি তার একাধিক বাড়িও রয়েছে। এবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বিহারের ভোটে নাকি নামতে চাইছিলেন এই প্রতারক। হ্যাঁ, এমনকি এনডিএর সম্ভাব্য প্রার্থী, এনডিএর ভোটার এবং প্রার্থী তালিকা প্রকাশের আগেই জেলে রাজীব রঞ্জন। मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ साथ विजयादशमी की शुभकामनाएं प्रेषित करता हूं। और इसी बीच में जब हम लोग चुनाव के मैदान में होंगे तो छठी मैया का भी आशीर्वाद रहेगा। রাজীব রঞ্জন কুমার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ধৃত প্রমোটার, বিহারের বাসিন্দা। প্রভাবশালী এই ব্যক্তির নাকি নভেম্বরে হতে চলা বিহার বিধানসভা ভোটে এনডিএর হয়ে ময়দানে নামার কথা ছিল। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল রাজীব রঞ্জনের। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার আগেই প্রতারণার মামলায় পুলিশের জালে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাজীব রঞ্জন কুমার তার প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি। ব্যবসা থেকে টাকা আর রাজনীতি থেকে ক্ষমতা, সেই ক্ষমতার নাগাল পাওয়ার টানেই ভোট ময়দানে নামার ঝোঁক রাজীব রঞ্জনের। 2020-তে সমস্তিপুর থেকে শিবসেনার টিকিটে ভোটে লড়ার চেষ্টা করেন, কিন্তু বিহারে শিবসেনার রাজনৈতিক অস্তিত্ব না থাকায় নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। কিন্তু তাতে থেমে থাকেননি, নেতা হতে তিনি মরিয়া। তাই ভোট এলেই সক্রিয় হয়ে ওঠেন। এবার এনডিএর প্রার্থী হওয়া নাকি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল।
বিধায়ক হতে রাজীব রঞ্জন এতটাই মরিয়া যে তিনি ঠিক করেছিলেন কোনো দল টিকিট না দিলে এবারও নির্দল হয়ে ভোটের ময়দানে নামবেন। তার আগেই প্রতারণার অভিযোগে জেলে। বিচারপতির সঙ্গে প্রতারণা করছে, করে গিয়ে বিজেপির বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে। বিজেপিতে গেলে আমার 7 খুন মাপ, আমার এগেনস্টে তদন্ত হবে না, আমি সব কাজ চালিয়ে যেতে পারবো। চিৎকার করছেন তাদের প্রশ্ন করুন যে এর আগে যদি সিবিআই না তদন্ত করতে, যদি হাইকোর্ট না অর্ডার দিত, তাহলে এই ধরনের প্রতারণা যারা করেছে এই পাত্রবাবু কি ধরা করতেন? নিউজ 18 বাংলা। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এক অন্তঃসত্ত্বা সহ আরো 5 জনকে। বাংলাদেশ সরকার এবার মান্যতা দিল তারা ভারতীয়। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কাউকে আটকে রাখা হয়েছে ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী খাতুনের সঙ্গে। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 26শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারকে আদালত নির্দেশ দেয় বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে তাদের বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। এবার বাংলাদেশের আদালতও জানিয়ে দিল বাংলাদেশি তকমা দিয়ে যাদের পাঠানো হয়েছিল সেই 6 জনই ভারতীয়। এ নিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে চিঠি পাঠিয়েছে সে দেশের হাইকোর্ট। তাতে বলা হয়েছে 6 জন ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুক ভারত সরকার। সোনালী খাতুনরা এবার কবে বাড়ি ফেরেন সেই অপেক্ষায় তার পরিবার। এই 8 মাসের গর্ভবতী আছে, ওকে ওর জিম্মেদারিটা নিবে কে, ওর দায়িত্বটা কে নিবে? ও যে অমনি হয়ে আছে, বাংলাদেশের পুলিশে বলছে কি এদিকে ভারতীয়রা, দিল্লির পুলিশ কি করে ছেড়ে এলো ওদিকে, বিনা যাঁচ পড়তাল করে ওদিকে রেখে চলে এলো। এখন যে গর্ভবতী, ওর কষ্টটা কে যে বলবে? কলকাতা হাইকোর্ট থেকে যুগান্তকারী রায় দিয়েছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন 4 সপ্তাহের মধ্যে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। অলরেডি তো 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের মধ্যে আনতে বাধ্য। বাংলাদেশ কোর্ট থেকে উপরে বলে দিয়েছে ইন্ডিয়ান হাইকমিশনকে যারা ভারতীয়দের নিজের ব্যবস্থা করা হোক। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যখন বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় গত 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। সোনালীদের ঘরে ফেরাতে আগেই কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার 6 জনকে দেশে ফেরাতে বলে ভারতীয় হাইকমিশনকে চিঠি দিল বাংলাদেশের হাইকোর্ট। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। কখনো বাংলাদেশি তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো, কখনো এ রাজ্যের মানুষকেই এনআরসি নোটিশ অসমে। যেমন ধুবুলিয়ার সোনাডাঙ্গায় 2 জন, সঞ্জু শেখ, আরশাদ শেখ, এই 2 জনকে এনআরসি নোটিশ পাঠানো হলো। এনআরসি নোটিশ পেয়ে অবাক। 1 মাসের জন্য অসমে গিয়েছিলেন 15 বছর আগে, 1 মাসের মধ্যে ফিরেও এসেছিলেন, তারপরেও এনআরসি নোটিশ কেন? এই নিয়েই উঠছে প্রশ্ন। এ মাসের 3 তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে। হ্যাঁ, সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে। এখানকার প্রতিনিধিদের দেখায়, তারা এটা বলল যে এটা এনআরসির কাগজ। এটা পুরোটাই ভুলভাবে এসেছে। আমার এখানে আমাদের এখানে সব ডকুমেন্টস, আমার বাপ দাদা 14 পুরুষ সবাই এখানেই বসবাস, এখানেই থাকি। আমি গিয়েছিলাম 14 বছর আগে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম। সেখানে আমি 1 মাস কাজ করি, তারপরে আমি চলে আসি। আমার হিসাবে তো আসামে তো জামিন হওয়া দরকার না। আমি তো আসামের লোক নাই, আমি তো পশ্চিমবঙ্গের লোক। আমার এখানে বাড়ি, এখানে আমার সবকিছু। আমার বাবা থেকে বাপ থেকে সবকিছু দিয়ে গেলে নাই আমাদের। ঠিক বিশাল মানে টেনশনে, মানে খাওয়া বন্ধ হয়ে গেছে আমার, মানে এত পরিস্থিতি। আমি কাজে যাই, মানে আমার টেনশন যে কি হবে। আসামে গিয়েছিলেন? হ্যাঁ, আসামে কাজে গিয়েছিলাম। কত বছর? তাও 16 বছর আগে। এতদিন পরে কি মনে হচ্ছে? এতদিন মনে হয় কি হবে যে মানে বিজেপি সরকার আছে মনে হয়, সেভাবে করেছে।